হাই সবাইকে, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের জন্য ভিডিওটা ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে আগে যায়। আর অনেকে আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু তারা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো। কারণ আমাদের মতন ছোটো ছোটো ভিডিও ক্রিয়েটারদের যদি ফলো না করো বা সাবস্ক্রাইব না করো, তাহলে আমরা এবার কী করে আগে এগাবো, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আমার রিসেন্টলি গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে। আর যারা যারা দেখোনি তারা আগেকার ভিডিও দেখলে বুঝতে পারবে। এই 2 সপ্তাহ হয়ে আরও 2-3 দিন মতন হয়েছে, মানে 15 দিনের মতন হয়েছে মোট কথা। তো যাই হোক, কি করে আমার এই স্টোনটা ধরা পড়লো এবং কি করে আমি রিয়েলাইজ করলাম, সেগুলো নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। প্রথম থেকে বলি, আমার মাঝে মাঝেই পেটে ব্যথা করতো, তবে কিন্তু সেটা আমার প্রেগনেন্সি জার্নি আগে থেকে নয়, প্রেগনেন্সি জার্নির পরে। এই 6 মান্থের মধ্যে এগুলো সব হয়ে গেছে, মানে এত কিছু হয়ে গেল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে মধ্যে আমার পেটে ব্যথা করতো, এবং নর্মালি পেটে ব্যথা করলে আমরা কী ভাবি, গ্যাসের কথাই ভাবি আগে। তো সেরকম আমি গ্যাসের ওষুধ খেতাম, কখনো বা আমি মানে টয়লেট যেতাম, এইসবই করতাম, কিন্তু তবুও না পেটে ব্যথাটা কমতো না। আর ব্যথাটা কোথায় হতো এক্স্যাক্টলি আমি সেটাও বুঝতে পারতাম না। তবে পেটের নিচের দিকে ব্যথা হতো না, উপর দিকে ব্যথা হতো। কখনো মনে হচ্ছে পিঠে হচ্ছে, কখনো মনে হচ্ছে বুকের দিকে হচ্ছে, এরকম হতে থাকতো। তো এরকম অনেক সময় হয়েছে, এত পরিমাণে পেটে ব্যথা, গ্যাসের ওষুধ খেয়েও তো মোটেই কমতো না। এবং আমি ছটফট করতাম, কখনো শুয়ে পড়তাম, কখনো বসে থাকতাম, এরকম হতো। অস্বস্তি হতো শরীরে একটা। এবং অনেকবার হয়েছে এরকম যে পেটে ব্যথা সহ্য করতে না পেরে ড্রেস পরেছি যে ডাক্তারের কাছে যাব, তখন হয়তো বা কমে যাচ্ছে। এর জন্য অতটা গ্রাহ্য করিনি। আমাদের মতন ঘরেতে এরকমই হয়ে থাকে, টুকটাক খুব বেশি না হলে পরে আমরা ডাক্তারের কাছে যেতে চাই না। তো যাই হোক, এরকম হতো আর কমে যেত, এবং যখন হতো কম করে 1-1.5 ঘন্টার নিচে পেটে ব্যথাটা কমতো না। এবং আমি সহ্য করে থাকতাম, বেশ 3-4বার মতন এরকম হয়েছে, সহ্য করে থাকতাম। কিন্তু লাস্ট যেবার হলো, মানে লাস্ট যখন হয়েছে তখন না ব্যাপারটা খুব ঘন ঘন হতে থাকতো। আগে কী হতো, 1 মাস পর পর হতো, কিন্তু লাস্ট যখন হলো তখন দেখা গেলো 2-4 দিন পর পরই ব্যাপারটা হচ্ছে, এবং আর সহ্য করা যাচ্ছে না। এবং আমার হাজব্যান্ড যেহেতু সবসময় বাড়িতে থাকেন না, ও আমাকে নিয়ে খুব বেশি চিন্তা করে যে এরকম ব্যথা ব্যথা বলছো, চলো ডাক্তারের কাছে যাই। আমি যেহেতু সবসময় বাড়িতে থাকি না, কোন সময় কী অসুবিধা হয় না হয়, আর এখন যেহেতু বাচ্চা ভীষণ ছোটো, এরকম বলতো, কিন্তু আমি অতটা গুরুত্ব দিতাম না। তো লাস্ট যখন আমার রাত্রেবেলা পেটে ব্যথা হচ্ছে, কোনোভাবে আমি রাতটুকুনি কাটিয়ে দিই, সকালে উঠে দেখা যাচ্ছে আবারও পেটে ব্যথা হচ্ছে, এরকম হতে থাকলো। তখন আমি আর ব্যাপারটাকে মানে নর্মালি নিলাম না। তো কী করলাম, একদিন সন্ধ্যাবেলা পেটে ভীষণ ব্যথা হচ্ছে বিকেলের দিক থেকে, এবং আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে তার আগে ওকে আমি ফোন করেছি যে তুমি তাড়াতাড়ি আসো, আমি রেডি হয়ে থাকছি, আমার ভীষণ পেটে ব্যথা করছে, আমাকে এরকম ডক্টরের কাছে নিয়ে যাবা। ও খুব তাড়াতাড়ি চলে আসে। তারপর আমি রেডি হয়েছিলাম, আর আমি রীতিমতন তখন আমার খুব কান্না পাচ্ছিলো, কারণ এত পরিমাণে পেটে ব্যথা, আর সদ্য আমি সি-সেকশন হয়ে উঠেছি, সে নিয়েও একটা চিন্তা হচ্ছিলো। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো বা গ্যাসেরই হবে। তারপরে ডাক্তারের কাছে চলে গেলাম। তো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে সমস্তটা বললাম, ডাক্তার জিজ্ঞাসাবাদ করলো। তো ডাক্তার বললো যে বেডে শুয়ে পড়তে, এবং উনি বললো আমি কিছু কিছু জায়গায় পেটে হাত দিয়ে একটু প্রেস করব, যদি ব্যথা অনুভব হয় তাহলে আমাকে বলবি। সেই মতন আমাকে শুয়ে দিল, এবং শোয়ানোর পরে পেটে বিভিন্ন জায়গায় এরকম টিপে টিপে দেখছিলো, টেথোস্কোপ দিয়ে দেখছিলো। তো আমার যখন অনুভূতি হলো ব্যথা, আমি সেই সব জায়গাগুলো বললাম, এবং তখন উনি তো ব্যাপারটা বুঝতে পারলো। উনি বললো ফেলে রাখার কোনো প্রয়োজন নেই, একটু কনফার্মেশনের জন্য একটা ইউএসজি করে নিতে, আপার অ্যাবডোমেন, লোয়ার নয় আপারের। তো সেরকম মতনই আমরা ইউএসজি করলাম। আমার হাজব্যান্ড যেহেতু ছিল না, ইউএসজি ভিডিওটা মনে তোমরা দেখেছো, আমি আমার শাশুড়ি মায়ের সাথে গিয়ে ইউএসজি করিয়ে এসেছিলাম। তারপরে ডক্টরকে দেখালাম, আবারও রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠালাম রাত্রিবেলা, এবং ডক্টর খুব বিজি হওয়াতে উনি অতটা রিপোর্টটা ভালো মতন দেখেনি, নর্মালি বললো যে ঠিক আছে, কিছু অসুবিধা নেই, তাই বললো। এবং আমাকে বললো তোর কি পেটে ব্যথা হয়েছে? 2-3 দিনের মধ্যে আমার পেটে ব্যথা হয়নি। তো আমি বললাম না, আর কিছু হয়নি। তাহলে আপনি শিওর তো যেটা গ্যাসের জন্য হচ্ছে, নেক্সট টাইম আর হবে না তো? দিয়ে বললো না দেখ, আর হবে না, বুঝতে ফোনটা রেখে দিল। রেখে দেওয়ার পরে ডাক্তার মনে ভেবেছে যে রিপোর্ট তো আমি না দেখেই ভালো বলে দিয়েছি, তাহলে রিপোর্টটা একবার চেক করা দরকার। তখন উনি রিপোর্টটা চেক করে দেখেছে যে না, আমার এরকম গল স্টোন ধরা পড়েছে। তখন উনি করলো, আমাদেরকে আবার ফোন করে বললো যে রিপোর্টটা খুব ভালো নেই, গল স্টোন ধরা পড়েছে। আমার হাজব্যান্ডকে বললো যে তুমি একবার ওকে নিয়ে এসো, আমি কিছু ডায়েটের কথা বলে দেবো, সেই মতন একটু চলতে, এখন বাচ্চাটা খুব ছোটো, অপারেশনের কথা এই মুহূর্তে ভাবছি না। তো এটা বলার পর তো অ্যাজ ইউজুয়াল খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ খুব তাড়াতাড়ি আমরা ওটি থেকে এসেছি, একবার ওটি করিয়ে আবারও সেই ওটির কথা শুনে তো একটু ভয় ভয়ই লাগছিলো। তারপরে ভীষণ চিন্তা হচ্ছিলো, বাড়িতে খবর দিলাম। আমার মা তো একটু বেশি চিন্তা করে, মাকে বলার সাথে সাথে মা সে কান্নাকাটি করে তোরই কেন এরকম হয়, এইসবগুলো সব বলতে থাকলো, মন খারাপ করলো। যাই হোক, তারপরে গেলাম ডাক্তারের কাছে, এবং ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে গল স্টোন অপারেশন ছাড়া কোনো রকম রাস্তা নেই, গল স্টোনের জন্য অপারেশনই করতে হয়। যদি কারো কিডনিতে স্টোন হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় ওষুধ খেলে
আমাদের টয়লেটের মাধ্যমে পাথরটা গলিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যাদের গল স্টোন ধরা পড়ে তাদের কিন্তু কোনোভাবেই ওষুধের মাধ্যমে এটা কমানো সম্ভব নয়, এটার জন্য ওটি করতে হয়। তো যেহেতু আমার বাচ্চা ভীষণ ছোটো, তাই বললো যে তোদের বাচ্চা ছোটো থাকার জন্য এখন ওটির কথা ভাবছি না, এখন মোটামুটি একটা ওষুধ দিচ্ছি, ওষুধ খা আর ওই হালকা পাতলা খাবার খা, বাড়ির খাবার বেশিরভাগ খাবার সিদ্ধ খেতে বললো, এই টাইপের খাবার খা। সেরকমভাবে বাড়ি চলে আসলাম, কিন্তু এসেও আবার 2-3 দিনের মধ্যে আবারও সেরকম ব্যথা, এবং আমার ওটি করার আগে যে ব্যথাটা হয়েছিল সেই ব্যথাটা হয়েছিল তীব্র আকারে, প্রায় 4 থেকে 5 ঘন্টা ব্যথাটা ছিল, অসহ্যকর যন্ত্রণা ব্যথা। ডাক্তারের কাছে যাই, 2 হাতে ইঞ্জেকশন দেয়, ব্যথার ইঞ্জেকশন যে এত পরিমাণে ব্যথা হয় আমি হাত তুলতে পারি না গেল। তারপরে হয় বাড়ি এসে হয় আরও মানে ডিটোরিয়েট করি আমি, বমি হতে থাকে আমার, মানে সে একটা জঘন্যতম অবস্থা হয়ে যায়, শরীর ভীষণভাবে খারাপ হতে থাকে। তখন আমার হাজব্যান্ড ডিসাইড করে যে না, এটা ফেলে রাখা যাবে না, বাচ্চা যতই ছোটো হোক বাচ্চাকে বাড়িতে রেখে নিজে থেকে আগে সুস্থ হতেই হবে। আচ্ছা, এবার বলে দিই যে গল স্টোনের লক্ষণ কী কী হবে। তোমাদের যদি এইসব ধরনের লক্ষণ থেকে থাকে তাহলে কেউ ফেলে রেখো না। প্রথমত তো ব্যথাটা ঘুরতে থাকবে, কখনো বুকে হতে পারে, কখনো পিঠের দিকে হতে পারে, আর ডান দিকে, বুকের ঠিক ডান দিকে হবে, পেটের ওপরে বুকের নিচে ডান দিকে ব্যথাটা হবে, কিচকিচ করে হতে থাকবে ব্যথাটা, আর মানে প্রচণ্ড পরিমাণে এটা ব্যথাটা হয়, সহ্য করা যায় না। এই টাইপের যদি কারো সিমটম থাকে তাহলে ডাক্তারকে দেখিয়ে নেবে একবার। আর গল স্টোন এখন ভীষণ একটা কমন প্রবলেম, যেটা প্রায় ঘরে ঘরে কারো না কারো হয়েইছে। তো হচ্ছে গিয়ে, আর বিশেষ করে মেয়েদের প্রেগনেন্সি জার্নির পরে এই বিভিন্ন রকমের সমস্যা ধরা পড়ে, এবং গল স্টোনে কীভাবে ধরা মানে বুঝতে পারবে। অনেকে, আমার যেরকম ব্যথা হয়েছিল বুকে সেক্ষেত্রে বুঝেছি, অনেকের আবার কী হয় জন্ডিস হয়, জ্বর হয়, বিভিন্নভাবে ধরা পড়ে, ঠিক আছে। এরকম আমার অনেক বান্ধবীদেরও হয়েছে, তাদের থেকে শুনেছি। তা আমার একটা বান্ধবী হয়েছে, তার হচ্ছে জন্ডিস হয়েছিল, তো এইভাবে বিভিন্নভাবে ধরা পড়ে। তো যাই হোক, আমরা ডিসাইড করেছিলাম যে আমার বাড়ির লোক বলছিল বাচ্চা ছোটো, সেহেতু যাতায়াত করতে অসুবিধা হবে, কলকাতার মতন দূরে গেলে তাহলে রানাঘাট থেকে করতে, রানাঘাটে মনোরমে। কিন্তু আমার হাজব্যান্ড একদম নাছোড়বান্দা, ও বললো যে এটা মানে শরীরের একটা পার্ট, বিশেষ করে আমাদের খুব রিসেন্ট সি সেকশন হয়েছে, তাই ও আর না কৃষ্ণনগর রানাঘাটের দিকে থাকতে চাইলো না, বললো আমি গেলে কলকাতাতেই করাবো। তো আমার মা বাবার বিরুদ্ধে গিয়ে ও কলকাতা রাজি হলো, এবং তখন আমি আমার হাজব্যান্ডের উপর ভীষণ রাগ করেছি, কিন্তু এখন বুঝি যে কলকাতায় নিয়ে গিয়ে ও ভীষণ ভালো করেছে, কারণ কলকাতার মতন ট্রিটমেন্ট আমাদের দিকে তো সম্ভব নয়, ভীষণ ভালো পরিষেবা রুগীর। আর অনেকবার ডাক্তারের কাছে গেছিলাম, মানে প্রায় 4 বার মতন যেতে হয়েছিল আমাকে। তারপরে আমাকে প্রথমে দেখে, রিপোর্ট দেখে উনি বলে দেয় ডেট দেবে, কিন্তু তার আগে আমাদের প্রায় 20 রকম আমার রক্ত পরীক্ষা দিয়েছিল। 20 রকমের মধ্যে আমার 17টা টেস্ট হয়েছিল, তার মধ্যে 3টে হয়নি, কারণ সেগুলো মানে না খেয়েছিল, কিন্তু আমি তো খেয়ে নিয়েছিলাম, সে কারণে যেগুলো খেয়ে হয়েছিল সেগুলো করে নিয়েছিলাম, আর বাকিগুলোর জন্য ওয়েট করতে হয়েছিল। বাকিগুলো আমি কৃষ্ণনগর সুরক্ষা থেকে করে আমার হাজব্যান্ডকে বলেছিল রিপোর্ট দেখাতে যেতে, যেহেতু আমি বাচ্চা ছোটো কথা বলেছিলাম, তাই বলেছিল যে আপনার হাজব্যান্ড আসলেই হবে। তারপরে আমার বর যায় ডাক্তার দেখাতে রিপোর্টগুলো, কিন্তু রিপোর্টে আমার সামান্য একটু সন্দেহ করেছিল যে অনেক সময় কী হয় গলব্লাডার থেকে স্টোন আমাদের খাদ্যনালীতে ঢুকে পড়ে, সেক্ষেত্রে কী হয় গলব্লাডারটাকে কেটে বাদ দিলে পারেও অপারেশন করা না করা সমানই হয়, কারণ খাদ্যনালীতে পাথর যদি থেকে থাকে তাহলে আবারও সেই ব্যথা হবে, সেই একই কষ্ট আবার ভুগতে হবে। তাই উনি সামান্য একটু সন্দেহ করেছিল বলে আমাদেরকে আবার এমআরসিপি করতে দিয়েছিল। এমআরসিপি হচ্ছে এমআরআইয়ের মতনই একটা পরীক্ষা। তো তখন আরও চিন্তা করছিলাম যে যদি আবার খাদ্যনালীতে চলে যায় পাথরটা বেরিয়ে, তাহলে কি হবে, আমাদের মানে গলার মধ্যে নল ঢুকিয়ে, ওটাকে বেশ কী বলে, কী টেস্ট একটা বলে, যাক এখন ভুলে গেছি, ওইভাবে মানে ওই পরীক্ষাটা করতে হবে, গলায় নল ঢুকিয়ে আমাদের খাদ্যনালী থেকে পাথরটাকে গলব্লাডারে ট্রান্সফার করবে, তারপরে আমাদেরকে 2 দিন মতন রেস্ট দেবে, তারপরে আমার উটি হবে। তো সেই এমআরসিপি রিপোর্টটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম, তো আমি এমআরসিপিটা কৃষ্ণনগর সুরক্ষা থেকেই করিয়েছিলাম। তো ভগবানের কৃপা ছাড়া আর কিছুই না, আমার মানে খাদ্যনালীতে যে সন্দেহটা হয়েছিল সেটা মানে সেরকম কিছু রিপোর্টে ধরা পড়েনি, গলব্লাডারে আমার পাথরটা ছিল, সেই কারণে আমার ওটিটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ওটির পরে আমি কীভাবে তাড়াতাড়ি সুস্থ হলাম, এবং ওটি নিয়ে তো একটা ভিডিও আমি করেছি, আর আরও কিছু কথা আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে করব। এই একটা ভিডিওতে করলে পারে অনেক বেশি ভিডিওটা লং হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, সেই কারণে একটু অল্পের মধ্যেতেই ছাড়লাম। তো এই ছিল আমার গলব্লাডার স্টোনের লক্ষণ।